আমি দক্ষিণাঞ্চলের মেয়ে। বিয়ে হয়ে যখন ঠিক উল্টো দিকের পথ ধরে উত্তরাঞ্চলে যাই, তখন আমার বয়স সবই ২০ বছর। সম্বন্ধ করেই বিয়েটি হয় আমার বাবার এক প্রয়াত কলিগের ছেলের সাথে। আমার স্বামী রিফাতের বাবা যখন মারা যান, তখন সে কেবল প্রাথমিক স্কুলে পড়ে। ছেলের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি মাও আর বিয়ে করেননি। রিফাতের ভাই বোন নেই। ওকে ছোট থেকে একা হাতে মানুষ করেছে আমার শাশুড়ি। বাবা ভেবে দেখলেন একমাত্র ছেলে, ননদ দেবরের সমস্যা নেই, কেবলমাত্র একা মায়ের বয়সী শাশুড়ি। তবে আমার শাশুড়ি যে বেশ শক্তপোক্ত দৃঢ় মহিলা, তা বুঝেই বাবা ভরসা পেয়েছিলেন কেবল ২০ বছরের কন্যাকে অত দূরে পাঠাতে। যে মহিলা একা হাতে সব সামলেছেন, ছেলেকে মানুষ করেছেন, তিনি নিশ্চয়ই অবুঝ নন। তাই আর ৭-৫ না ভেবে ৩ বার কবুল করে আমিও পাড়ি দিই। তবে খুব দ্রুতই বুঝতে পারলাম এই বাড়ি, এই সংসার, এসব কিছুই আমার না। এমনকি আমার স্বামী মানুষটাও আমার শাশুড়ির ছেলে কেবল। শুরু থেকে উনি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন একা হাতে ছেলেকে এত বড় করেছেন উনি, তাই ওনার অধিকার সবচাইতে বেশি। বাড়ির কোনো কাজ করতে আমাকে কখনো নিষেধ করেননি, তবে সকালের আর রাতের রান্নাটা আমাকে কখনো করতে দেননি। ওই ২ বেলা রিফাত আমাদের সাথেই খায়। দুপুরে আমি আর শাশুড়ি মা কেবল। ওনার ছেলের নাকি ওনার হাতের রান্না ছাড়া কারোর হাতের রান্না মুখে রোচে না। রিফাতও কখনো আগ বাড়িয়ে আমার রান্না খেতে চায়নি। এজন্য বাবার বাড়িতেও আমি কখনো রিফাতকে রান্না করে খাওয়াইনি। বিয়ের ৫ বছর অবধি রিফাত জানতই না যে আমি চা বানানো ছাড়াও বাদবাকি রান্নাও করতে পারি। অফিস থেকে ফিরে রিফাত সোজা কখনো আমাদের রুমে আসেনি। অবশ্য এ নিয়ে মন খারাপ কখনোই ছিল না আমার। তবে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবার মায়ের কাছে চলে যেত। এরপরে মায়ে পুতে মিলে হাসাহাসি করতো, গল্পগুজব করতো, টিভি দেখতো, চা নাস্তা খেতে খেতে। একদিন আমি পাশে গেলে শাশুড়ি মুখ কালো করে বলেন, তোমার নামে নিন্দামন্দ করছি না, এখানে টিভি দেখার ভান করে আড়ি পাচ্ছ কেন? তোমার নামে ছেলের কানে বিষ ঠেলে আমি তো আর আমার সংসারে অশান্তি করব না। আমি বলি, আড়ি পাতব কেন মা? আমি তো আপনাদের সাথে বসে ঘরে টিভি দেখতে এলাম, একা একা ঘরে ভালো লাগছে না। শাশুড়ি নাকি সুরে বলতেন, সারাদিন পরে ছেলের সাথে একটু সময় কাটাতে গেলেও তোমার হিংসে হয় বৌমা। আমার এত কষ্টে মানুষ করা নারী ছাড়া ধনটাকে তুমি আমার থেকে আলাদা করে দিতে চাচ্ছ? ছি! আমি বিব্রত বোধ করতাম। ভুল ভাঙানোর জন্য কিছু বলতে গেলে রিফাত থামিয়ে দেয়। আমাকে বলে আমি যেন আমার মা বোনদের সাথে কথা বলে একাকিত্ব দূর করি। এরপর আর কোনো সন্ধ্যায় ওমুখ হইনি। রাতে যদি আমি ২ কাপ চা নিয়ে যেতাম রিফাতের কাছে, ওই ২ কাপ চা হাতেই মায়ের রুমে হাঁটা দিত। কখনো দুদণ্ড বসে কথা বলতে নিলেই শাশুড়ি মায়ের হাঁক ডাক শুরু হতো, রিফাত তাড়াতাড়ি না ঘুমোলে কাল অফিস যাবে কি করে? রিফাতও চুপচাপ ওর মায়ের কথা মতো শুয়ে পড়ত। রাত জেগে গল্প করা, চন্দ্রবিলাস, ভবিষ্যৎ নিয়ে হাজারটা গল্প করা আর হতো না। বসে রইতাম আমি আর আমার এক বুক হতাশা। অবশ্য রিফাত জেগে থেকেও কোনো লাভ ছিল না, কারণ আমি বেশ বুঝতে পারতাম শাশুড়ি মা সন্তর্পণে আড়ি পেতে আছে। এমনিতে শাশুড়ি মা খুব একটা আমার সাথে কথা বলতেন না, আমার ধারে পাশেও খুব একটা আসতেন না। তবে আমি অসুস্থ হলে উনি রিফাতকে ওনার রুমে পাঠিয়ে দিয়ে নিজে আমাদের রুমে চলে আসতেন আমার সাথে শুতে। পাছে আমার সেবা করতে গিয়ে যদি ওনার ছেলে অসুস্থ হয়ে যায় তাই। পুরো প্রেগনেন্সির সময় ধরে উনি আমার সাথেই শুয়েছেন। কারণ দেখিয়েছিলেন, এসব মেয়েলি ব্যাপার, পুরুষ মানুষেরা কী বুঝবে যদি কিছু হয়ে যায়। তাই উনি আমার সাথেই থাকবেন। এই সময় মেয়েদের জীবন মরণ অবস্থা, মৃত্যু ভয় আর হরমোনাল চেঞ্জেসের জন্য নানান উদ্ভট চিন্তা, ভয় মনে বাসা বাঁধে। তাই সব সময় স্বামীর সাথেই থাকতে চায়, যেন ভরসা পায়। কিন্তু আমি পাইনি। রিফাত জানতেও পারিনি আমার কখন কি খেতে ইচ্ছে করেছে। আমি কয়বার বাথরুমে মাথা ঘুরে পড়তে পড়তে বেঁচে গেছি, কয়বার বমি করে মেখে নিজেই নিজেকে পরিষ্কার করেছি। কিংবা আমাদের ছেলে নিহাল পেটে থাকতে লাথি দিলে কেমন অনুভূতি হয়। ওর মা প্রেশার আর ঘুমের ওষুধ খেয়ে ততক্ষণে মুখে আওয়াজ করা শুরু করে দিত। সবাই বলে আসলের চেয়ে নাকি সুদ মিষ্টি বেশি,
তবে আমার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়। একমাত্র ছেলের ঘরের একমাত্র নাতি হওয়া সত্ত্বেও নিহাল কখনো ওর দাদির চোখে হারায় টাইপ আদর পায়নি। বরাবরই ওর বাবাই দাদির আদরের একমাত্র দাবিদার ছিল। বছর 5 পরে শাশুড়ি মায়ের কোমরের জোর চলে যায়। তখন আমি রান্না করার অনুমতি পেলেও তার ইচ্ছে অনুযায়ী তরকারি রান্না করতে হতো। কোনোদিন যদি নিজের ইচ্ছায় কিছু রান্না করি, উনি ছুঁয়েও দেখতেন না। কোনো মেহমান আসলে কোন প্লেট নামানো হবে থেকে শুরু করে কোন অনুষ্ঠানে আমি আর নিহাল কী জামা পরব, তাও উনিই ঠিক করে দিতেন। সবাই বলতো আমার রাজ কপাল, এমন ভালো বর শ্বশুরবাড়ি পেয়েছি, কোনো কিছুর অভাব নেই, চিন্তা নেই। আসলেই খাবার দাবার, কাপড় চোপড় কিছুতেই অভাব ছিল না। পুরো সাজানো গোছানো সংসার। তবে অভাব ছিল অধিকার বোধে। নিহাল এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করে। ওর বাবা রিটায়ার করেছে। এখন প্রায় সময় রিফাত দুপুরে ভাত খেয়ে আমার সাথে গল্প করতে আসে। কিন্তু ভাত খাওয়ার পর ঘুমানোর অভ্যাস আমার এ বাড়িতে এসেই তৈরি হয়েছিল। সেই অভ্যাসের শেকল এখন আর ছাড়াতে চাই না। শাশুড়ি মাও বেঁচে আছেন। সেদিন সংসারের সব চাবি আমার কাছে দিয়ে উনি বলেছেন আমার সংসার আমার মতো করে সাজাতে। আমি নিইনি। এখন আর সংসার করার ইচ্ছে নেই আমার। যা আছে তা দায়িত্ববোধ। সামনে নেহালের বিয়ে। পুরনো কথা ভেবে আঁতকে উঠি আমি। যদি কোনোভাবে আমিও নিজের অজান্তেই শাশুড়ি মায়ের মতো হয়ে উঠি। তাই কোনো রিস্ক নিইনি। নিহালকে বলে দিয়েছি বাড়ির ওপরের তলায় ও আর বৌমা গিয়ে উঠতে। সংসারের টুকটাক যা লাগবে আমি দেব, বাকিটা আস্তে আস্তে জুটিয়ে নিস। নিহাল বুঝতার ছেলে, মাকে দেখে বড় হয়েছে, তাই আর কিছু বলে না। আমার শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেন বিয়ের আগেই ছেলে বউকে আলাদা করে দিলে, কেমন মা তুমি? আমি মুচকি হেসে বলি আলাদা কোথায় মা, ওরা তো ওপরেই আছে। শাশুড়ি মুখ ভেঙচে বলেন এখনই বউকে এত মাথায় তুলছ, পরে দেখবে ওই মাথায় কাঁঠাল ভেঙে খাবে। শুরু থেকেই হাতে রাখো, নয়তো তোমার সংসার উচ্ছন্নে যাবে। আমি কিছু বলি না, যেমনটা আগেও কখনো বলিনি। উনি কি করে বুঝবেন একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে, নিজের একটা সংসারের আশায়। নিজের হাতে কেনা একটা চামচও কত দামি। নিজের ইচ্ছায় নেওয়া একটা সিদ্ধান্ত কতটা আত্মবিশ্বাস যোগায়। কিছুই বলিনি আমি। আমি চিরকাল শাশুড়ির সংসারে ভাড়াটিয়া হিসেবেই ছিলাম। আমি চাই না আমার বৌমাও তাই হোক।